আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই পড়াশোনার ধরন পাল্টে দিতে পারে। ফোকাস বা মনোযোগের শিল্প কিভাবে আয়ত্ত করতে হয় আর পেশাদারদের এই শীর্ষস্থানীয় কৌশলগুলোকে কিভাবে আমরা শিক্ষার্থীরা নিজেদের একটা সুপার পাওয়ারে রূপান্তর করতে পারি সেটাই দেখব আজ। চলুন শুরু করা যাক। ক্যাল নিউপোর্টের সেই যুগান্তকারী গবেষণার কথা তো আমরা অনেকেই জানি, তাই না? তার কাজের ওপর ভিত্তি করেই আমাদের আজকের এই বিশ্লেষণ। এখানে আমরা দেখব কেন এই তীব্র এবং বাধাহীন মনোযোগ যে কোনো কঠিন একাডেমিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একদম সেরা হাতিয়ার। ভাবুন তো, বিখ্যাত মনস্তাত্ত্বিক কার্ল জুং কিন্তু নিজেকে একদম একটা শান্ত পরিবেশে আটকে রেখে বড় বড় সব কাজ করেছিলেন। ঠিক সেভাবে চারপাশের এত সব নোটিফিকেশন আর ডিস্ট্র্যাকশনের মাঝেও কিভাবে আমরা এই ফোকাসটা ধরে রেখে দুর্দান্ত সব সাফল্য পেতে পারি সেটাই আমরা এক্সপ্লোর করব। বিজনেস রাইটার এরিক বার্কার ব্যাপারটা খুব সুন্দরভাবে বলেছেন। তার মতে ডিপ ওয়ার্ক হল ২১ শতকের সুপার পাওয়ার। একদম ঠিক কথা। একটু ভেবে দেখুন, মনোযোগ না হারিয়ে একটানা কাজ করার এই যে ক্ষমতা, এটা কিন্তু শুধু পুরনো দিনের কোনো বৈশিষ্ট্য বা লেখকদের শখ নয়। আজকের এই আধুনিক তথ্যনির্ভর অর্থনীতিতে এটা আক্ষরিক অর্থে একটা অপরিহার্য ব্যাপার। জটিল বিষয়গুলো দ্রুত শেখার জন্য এর চেয়ে বড় সুপার পাওয়ার আর কি হতে পারে বলুন? তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে বিক্ষিপ্ততার মহামারী, এরপর ডিপ ওয়ার্কের সংজ্ঞা, ৩ নম্বরে ২১ শতকের সুপার পাওয়ার, ৪ মনোযোগের আনন্দ, ৫ ডিপ ওয়ার্কের দর্শন এবং সবশেষে মস্তিষ্ককে প্রশিক্ষিত করা। ঠিক আছে, চলুন প্রথম সেকশনে ঝাঁপিয়ে পড়া যাক। সেকশন ১, বিক্ষিপ্ততার মহামারী, আমাদের মনোযোগ কিভাবে খণ্ডিত হয় তা বোঝা। এবার একটা চমকে দেওয়ার মতো ডেটা দিই। ২০১২ সালের একটা ম্যাকেনসি স্টাডি বলছে আমাদের কাজের সপ্তাহের বিশাল একটা অংশ স্রেফ ডিজিটাল কোলাহলের কারণেই হারিয়ে যায়। চিন্তা করা যায়, কাজের সময়ের পুরো ৬০% শুধু ইমেল, ইলেকট্রনিক যোগাযোগ আর ইন্টারনেট সার্চিংয়ের পেছনেই শেষ। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। এই যে পড়তে বসে বারবার মেসেজ বা নোটিফিকেশন চেক করি আমরা, এতে আমাদের আসল পড়াশোনায় রীতিমতো ধস নামে। আর এই অন্তহীন কানেক্টিভিটি আমাদের ফেলে দেয় শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজের ফাঁদে। এগুলো এমন ধরনের কাজ যা করতে তেমন মগজ খাটাতে হয় না। এগুলো করতে গিয়ে মনে হয়, বাহ, আমি তো দারুণ ব্যস্ত, কিন্তু আদতে এগুলো আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা একদম নষ্ট করে দেয়। যেমন ধরুন, পড়ার বদলে বারবার নোটের কালার বা ফরম্যাটিং ঠিক করা, কিংবা সোশ্যাল মিডিয়ায় কে কী স্ট্যাটাস দিল সেটা চেক করা। এগুলো নিতান্তই লজিস্টিক ঘরানার কাজ, যা যে কেউ করতে পারে। এর মাধ্যমে নতুন কোনো ভ্যালু বা জ্ঞান কিন্তু একদমই তৈরি হচ্ছে না। তো এর সমাধান কি, সেটাই জানব আমাদের দ্বিতীয় সেকশনে। সেকশন ২, ডিপ ওয়ার্কের সংজ্ঞা, অগভীর বিক্ষিপ্ততার প্রতিষেধক। পাশাপাশি রেখে তুলনা করলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে শ্যালো ওয়ার্ক আমাদের মনোযোগকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে আর সামান্যই ভ্যালু তৈরি করছে। অন্যদিকে ডিপ ওয়ার্ক বা গভীর কাজ আমাদের মানসিক সক্ষমতাকে একদম তার চূড়ান্ত সীমায় নিয়ে যায়, কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়াই। আমরা যদি কোনো জটিল বিষয় আয়ত্ত করতে চাই বা নতুন কিছু সৃষ্টি করতে চাই, তাহলে এই ডিপ ওয়ার্কের আসলে কোনো বিকল্পই নেই। এবার আসি সেকশন ৩-এ, ২১ শতকের সুপার পাওয়ার, পরিবর্তনশীল অর্থনীতিতে টিকে থাকা। এখানে জেসন প্যানের অবিশ্বাস্য গল্পটা একটু শোনা যাক। লোকটা কি করল জানেন? তার একটা সাদামাটা ফিন্যান্সের চাকরি ছিল। সে বুঝতে পারল এই চাকরি যে কোনো দিন অটোমেটেড হয়ে যেতে পারে। ব্যাস, চাকরি ছেড়ে দিয়ে সে কম্পিউটারবিহীন একটা ঘরে নিজেকে রীতিমতো তালাবদ্ধ করে ফেলল, সাথে শুধু ১৮টা বই আর হাইলাইটার। নিজে নিজে কোডিং শিখতে শুরু করল। এই তীব্র মনোযোগের ফল কি হল? মাত্র ৬ মাসের মধ্যে সে ১০০ ঘণ্টা প্রতি সপ্তাহের একটা ডেভ বুট ক্যাম্পে অসাধারণ সাফল্য পেল এবং টেক ইন্ডাস্ট্রিতে $১,০০,০০০ বেতনের একটা এলিট জব বাগিয়ে নিল। জাস্ট অবিশ্বাস্য একটা রূপান্তর, তাই না? জেসনের এই গল্পটাই মূলত ডিপ ওয়ার্ক হাইপোথিসিসের সবচেয়ে বড় প্রমাণ। এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে বর্তমানের এই ইনফরমেশন ইকোনমিতে টিকে থাকতে হলে আমাদের জটিল জিনিসগুলো খুব দ্রুত শিখতে হবে আর একদম টপ লেভেলে প্রডিউস করতে হবে। আর এই দুটো জিনিস অর্জনের একমাত্র উপায় কি? ওই যে নিরবিচ্ছিন্ন মনোযোগ বা ডিপ ওয়ার্ক। চলুন পরের সেকশনে যাই। সেকশন ৪,
মনোযোগের আনন্দ, গভীরতার মাধ্যমে অর্থবহ জীবন গড়া। এখানে একটা দারুণ কথা আছে। মনোযোগের একত্রিত রশ্মির সাহায্যে মনকে একটি লেন্স বা আতশ কাঁচে পরিণত হতে দিন। আসলে হয় কি, যখন আমরা কোনো একটা জটিল বিষয় গভীরভাবে ফোকাস করি, আমাদের মস্তিষ্ক ঠিক একটা আতশ কাচের মতোই কাজ করে। এটা মস্তিষ্কে এমন কিছু স্নায়বিক প্রক্রিয়া চালু করে দেয়, যার ফলে একটা বোরিং কাজও হঠাৎ করে খুব আনন্দদায়ক হয়ে ওঠে। সাইকোলজির ভাষায় যাকে আমরা ফ্লো স্টেট বলি। সত্যি বলতে মনোযোগের এই একত্রিত রশ্মি কিন্তু পড়াশোনা বা কাজের আসল আনন্দটা এনে দেয়। এখন প্রশ্ন হল, এটা আমরা জীবনে প্রয়োগ করব কিভাবে? সেটাই আমরা দেখব সেকশন 5-এ, ডিপ ওয়ার্কের দর্শন, কার্যকর একটি সময়সূচি বেছে নেয়া। এখানে আমরা 4টা ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। সবার তো আর পড়ার স্টাইল এক না, তাই না? তাই এই 4টা থেকে যার যার রুটিন অনুযায়ী যে কোনো একটা বেছে নেওয়া যায়। প্রথমটা হলো মনাস্টিক বা সন্ন্যাসী পদ্ধতি, যেখানে অগভীর কাজ পুরোপুরি বাদ দিয়ে একদম একা হয়ে কাজ করতে হয়। দ্বিতীয়টা বাই মডেল বা দ্বৈত পদ্ধতি, মানে সপ্তাহ বা মাসের কিছু নির্দিষ্ট দিন শুধু গভীর কাজের জন্য বরাদ্দ রাখা। তৃতীয়টা হলো রিদমিক বা ছন্দময় পদ্ধতি, যেখানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ডিপ ওয়ার্ক করার অভ্যাস তৈরি করা হয়। আর শেষটা হলো জার্নালিস্টিক বা সাংবাদিক সুলভ পদ্ধতি, মানে যখনই একটু সুযোগ পাওয়া গেল তখনই টুক করে ডিপ ওয়ার্কে ঢুকে পড়া। নিজস্ব একাডেমিক অভ্যাসের সাথে যেটা সবচেয়ে ভালো যায় সেটাই বেছে নিতে হবে। এবার চলে আসলাম আমাদের শেষ সেকশনে, সেকশন 6, মস্তিষ্ককে প্রশিক্ষিত করা, মনোযোগের মানসিক পেশি তৈরি করা। যেমন আমরা জিমে গিয়ে মাসেল বানাই, মনোযোগকেও কিন্তু ঠিক সেভাবেই ট্রেনিং দেওয়া যায়। এর একটা দারুণ উপায় হল প্রোডাক্টিভ মেডিটেশন বা প্রোডাক্টিভ ধ্যান। এটা খুব গোছানো একটা অনুশীলন। ধরুন, রাস্তায় হাঁটার সময় বা বাসে করে কোথাও যাওয়ার সময়টা নষ্ট না করে কোনো একটা নির্দিষ্ট একাডেমিক সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করা শুরু হলো। প্রথম ধাপে সমস্যার ভেরিয়েবল বা চলকগুলো চিহ্নিত করা হলো। দ্বিতীয় ধাপে নেক্সট স্টেপ কী হবে সেই সুনির্দিষ্ট প্রশ্নটা ঠিক করা। আর শেষ ধাপে উত্তরটা রিভিউ করে জ্ঞানটাকে আরও পাকাপোক্ত করা। এই প্র্যাকটিসটা মস্তিষ্ককে ডিস্ট্র্যাকশন থেকে দূরে রেখে তীব্র ফোকাস ধরে রাখতে জাদুকরীভাবে সাহায্য করে। এই এক্সপ্লেনারটির একেবারে শেষে এসে আমরা একটা খুব গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড়াই। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কি অগভীর আর কোলাহলময় ডিস্ট্র্যাকশনের উপর গড়ে উঠবে, নাকি সেটা তৈরি হবে নিরবিচ্ছিন্ন ফোকাসের গভীরে? চারপাশের এই নয়েজ বা কোলাহলের কাছে হার মানা হবে, নাকি মনোযোগের মাধ্যমে চমৎকার একটা ভবিষ্যৎ গড়া হবে? পছন্দটা কিন্তু একেবারেই নিজেদের। একবার যদি ফোকাস ধরে রাখার এই সুপার পাওয়ারটা আয়ত্ত করা যায়, তাহলে যে কোনো কঠিন লক্ষ্যই হাসিল করা সম্ভব। তো ডিপ ওয়ার্কের এই রোমাঞ্চকর জার্নিটা কবে থেকে শুরু হচ্ছে?